শেয়াল বলল, কিছুমাত্র চিন্তিত হইও না। তুমি এতদিন আমাকে বলনি কেন? বুদ্ধির কাছে শক্তি কিছুই না, বুদ্ধিই আসল বল। এই লোভী এবং হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না। ওর সময় হয়ে এসেছে। সেই কাকড়াও বককে মারতে পেরেছিল। কাক বলল, কিভাবে মেরেছিল বলো না শুনি। শেয়াল বলল, শোনো তাহলে। আজকের গল্প পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদ থেকে অতি লোভের ফল। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। কোনো এক বড় জলাশয়ে নানা প্রকার জলচর প্রাণী একসঙ্গে বাস করত। নিরিবিলি এই জলাশয়ে মনের আনন্দেই তারা বাস করত। এতই গভীর ছিল জলাশয়টি যে 2-1 বছর তেমন বৃষ্টি না হলেও জল শুকিয়ে যেত না। একটা কথা আছে না, যেখানে শিকার সেখানেই শিকারী। ওই জলাশয়ে আছে প্রচুর মাছ, ব্যাঙ, শুশুক, শামুক, কাঁকড়া। ওই জলাশয়ের তীরের গাছে গাছে বাসা বেঁধে থাকতো বকরা। উদ্দেশ্য একটাই, আর সেটা হলো জলাশয়ের মাছ, ব্যাঙ ইত্যাদি যারা মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াতো তাদের সুযোগ পেলেই ধরে ধরে খাওয়া। হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকতো সোম দৃষ্টি দিয়ে। জলের উপর কেউ ভেসে উঠলেই আর রক্ষা নাই। এদের মধ্যে একটি বক ছিল বুড়ো। অনেক বয়স হয়েছে তার। বয়সের ভারে তার আর চলবার শক্তি নাই। কিন্তু জলাশয়ের ধারে না গেলে তো আর খাবার জুটবে না, আর না খেয়ে তো কেউ বাঁচতে পারে না। বাঁচার জন্য কিছু খাদ্য তো চাই। বুড়ো বকের একটা বুদ্ধি খেলে গেল মাথায়। জলাশয়ের ধারে গিয়ে বেশ ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো সে। এই সময় একটা কাঁকড়া যাচ্ছিল সেখান দিয়ে। বককে এইভাবে কাঁদতে দেখে তার খুব কৌতূহল হলো। সে ব্যাপারটা কি জানবার জন্যে বকের কাছে গিয়ে অতি আন্তরিকতার সঙ্গে বলল, বক মামা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি জন্য তোমার এত দুঃখ? তুমি কি আজ কিছু আহার সংগ্রহ করতে পারোনি? বক বলল, ভাগ্নে, তুমি ঠিকই ধরেছ। আমি আহার ত্যাগ করেছি। এখন আমার অনশন ব্রত চলছে। আমি আর এখন কোনো মাছকে খাই না। কাঁকড়া বলল, তা মামা, তোমার এই বৈরাগ্যের কারণটা আমাকে বলবে কি? বক বলল, শুনবে সে কথা, তবে শোনো। আমি এই জলাশয়ের ধারে জন্মেছি, আর এখানেই জীবনটা কাটিয়ে আজ বৃদ্ধ হয়েছি। শুনলাম আজ থেকে 12 বছর অনাবৃষ্টি চলবে এবং তার ফলে জলাশয়, নদী সমস্ত শুকিয়ে যাবে। কাঁকড়া বলল, এমন সর্বনাশের কথা তুমি কার কাছ থেকে শুনলে মামা? বক বলল, এক দৈবজ্ঞের কাছে শুনেই তো আমার এই কান্না। আমার নিজের জন্য আমি ভাবি না। আমার তো পরপারে যাবার সময় হয়ে এসেছে। আমি আর কদিন। যাদের সঙ্গে এত বছর কাটালাম তারা আমার চোখের সামনে জলের অভাবে শুকিয়ে মরবে, আমি চোখের সামনে দেখব কি করে? অবশ্য এই জলাশয়ের অনেকেই অন্যত্র কোনো গভীর জলাশয়ে সময় থাকতেই চলে যেতে শুরু করেছে। কিন্তু যাদের নিজেদের যাওয়ার শক্তি নেই তাদের জন্যেই আমার বিশেষ চিন্তা। কাঁকড়া বকের মুখে এই দুঃসংবাদ শুনে অন্যান্য জলচর প্রাণীদের গিয়ে খবরটা জানালো। মাছ, কাছিম প্রভৃতি জলচর প্রাণীরা খবরটা শুনেই বকের কাছে ছুটে এলো। বক মামা, আমাদের এখন উপায়? আমরা কি সব শুকিয়ে মরবো জলের অভাবে? একটা বিহিত তোমায় করতেই হবে, আমাদের বাঁচাও। বক মনে মনে খুশি হয়ে বলল,
উপায় একটা আছে। এই জলাশয় থেকে কিছুটা দূরে গভীর জলপূর্ণ আর একটি জলাশয় আছে। জলপদ্মে ভরা সেই জলাশয়ের জল বছরের পর বছর অনাবৃষ্টি হলেও শুকোবে না। সেখানেই তোমাদের যেতে হবে। একটি মাছ হতাশ হয়ে বলল, কিন্তু কি করে তা সম্ভব? আমাদের তো আর পাখা নেই যে উড়ে চলে যাব সেখানে। ডাঙার উপর দিয়ে এত দূর আমরা যাব কি করে? বক বলল, সে কথা না ভেবেই কি আর বলছি। তোমাদের জন্য আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত। তোমাদের সকলকে একে একে পিঠে করে সেই জলাশয়ে পৌঁছে দেব। তোমরা রাজি আছো কিনা দেখো। সকলেই আগে যাওয়ার জন্য ব্যস্ত। তখন বক একে একে সকলকেই নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একে একে তাদের পিঠে করে নিয়ে জলাশয়ের কিছুটা দূরে পাথরের উপর আছড়ে মেরে মনের আনন্দে খেতে লাগলো। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। কাঁকড়া দেখলো তার তো যাওয়া হচ্ছে না, তাই একদিন বকের কাছে গিয়ে মনের দুঃখে বলল, মামা, তোমার সঙ্গে আমারই আগে কথা হয়েছিল, অথচ আমাকেই এখনো এখানে ফেলে রেখেছো। এটা কি তোমার ঠিক বিচার হচ্ছে? বক কথাটা শুনে ভাবলো, অনেক দিন থেকে মাছ খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে, আজ একটু মুখ পাল্টানো যাক। তাই বলল, তাই তো, খুবই অন্যায় হয়েছে। বেশ, আমার পিঠে চড়ে বসো, এখনই তোমাকে পার করছি। কাঁকড়া দূর থেকে পাথরের উপর মাছের কাঁটা ও রক্তের দাগ দেখে ভয়ে শিউরে উঠল। বলল, মামা, আর কত দূর? জলাশয় তো দেখছি না। সেই পাথরের কাছে নিয়ে গিয়ে বক বলল, জলাশয় আমার এই পেটের মধ্যে, এবার তোকেও এর মধ্যে ফেলবো। বক ভেবেছিল কাঁকড়া জলচর প্রাণী, কাজেই ডাঙায় ওর কোনো শক্তি নাই, তাই কাজে না করে মনের ইচ্ছা আগেই প্রকাশ করে ফেলল। কাঁকড়া বুঝতে পারল বকের শয়তানি। সে আর কিছুমাত্র বিলম্ব না করে দুই তীক্ষ্ণ দাঁড়া দিয়ে প্রাণপণে চেপে ধরল বকের সুন্দর সরু গলাটি। ধড় আর মুন্ডু আলাদা হয়ে পড়ে গেল সেই পাথরটির উপর। শেয়াল বন্ধু গল্পটি বলে কাককে একটা উপায় বলে দিল। বলল, তুমি রাজধানীতে গিয়ে রাজপ্রাসাদ থেকে একটা সোনার হার তুলে নিয়ে এসে সাপের গর্তে ফেলে দাও, তারপর দেখো কি কাণ্ডটা হয়। আমার মনে হয় এতেই তোমার কাজ হবে। শেয়ালের কথা মতো কাক এসে প্রাসাদের প্রাচীরের উপর বসল। অদূরেই এক সরোবর। সেই সরোবরে এক রাজকন্যা পোশাক ও অলংকার আদি তীরে রেখে জলক্রীড়া করছেন। কাক দেখল এই সুযোগ, সে তার থেকে একটি কনক হার তুলে নিয়ে আকাশে উড়ল। রাজবাড়ির লোকেরা চিৎকার করে উঠল তাই দেখে। কাকটিকে হার নিয়ে উড়তে দেখে প্রহরীরা লাঠি হাতে ছুটল তার পিছনে। কাকটি শেয়াল বন্ধুর কথা মতো হারটাকে নিয়ে সেই সাপের গর্তের মধ্যে ফেলে দিয়ে অদূরে একটা গাছের ডালে বসে দেখতে লাগলো ব্যাপারটা কি হয়। প্রহরীরা সেখানে এসে উপস্থিত হয়ে দেখতে পেল হারটি যে গর্তের মধ্যে কাকটি ফেলেছে সেখানে এক বিষধর সাপ ফোনা তুলে বসে আছে। প্রহরীরা সাপটার কাছে গেল, সে ফোঁস ফোঁস করতে লাগলো। প্রহরীরা লাঠি দিয়ে সাপটাকে মেরে হারটি নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল। এইভাবে শেয়াল বন্ধুর পরামর্শ মতো কাজ করে শত্রুর হাত থেকে পরিত্রাণ পেয়ে মহা সুখে সেখানেই বাস করতে লাগলো কাক দম্পতি। দমনক গল্প শেষ করে বলল, বন্ধু কর্তক,
বুদ্ধি থাকলে সবই হয়। বুদ্ধিমানদের অসাধ্য এ জগতে কিছুই নাই। শোনোনি সেই গল্প? এক মদ উন্মত্ত সিংহ, যাকে বলে পশুরাজ, বুদ্ধি খাটিয়ে ছোট্ট একটা প্রাণী খরগোশ তাকে বিনাশ করেছিল। কর্টক অবাক হয়ে বলল, বলো না ভাই সেই গল্পটা, বড়ই শুনতে ইচ্ছা হচ্ছে। দমনক বলল, শোনো তবে সেই খরগোশের বাহাদুরি গল্পটি। এই গল্পটি শোনার জন্য নজর রাখুন এই চ্যানেলে। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।